আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। ময়মনসিংহ ও বরিশালের সবজির দাম নাগালের মধ্যে, তবে ময়মনসিংহে চালের দাম বাড়তি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও শাকিল মাহমুদ। প্রথমে চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে আছেন সহকর্মী ইলিয়াস। ইলিয়াস, এ নিয়ে ক্রেতা বিক্রেতার প্রতিক্রিয়া কি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ময়মনসিংহের সবজির বাজারে অনেকটাই স্বস্তি মেলেছে, অর্থাৎ ক্রেতারা কিন্তু সবজি কিনে এসে কিন্তু তারা স্বস্তি প্রকাশ করছেন, যদিও বলছেন যে চালের দাম এই মুহূর্তে চড়া রয়েছে এবং তারা বলছেন যে যদি বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয় তাহলে হয়তো চালের দামটা কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে, সেই দাবি কিন্তু তারা করেছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে যারা বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করে থাকেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে নিয়মিত বাজার মনিটরিং ব্যবস্থা কিন্তু তারা জোরদার রেখেছেন, যার কারণে কিন্তু প্রতিনিয়ত বাজারে কিন্তু স্বস্তি ফিরছে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা এখন রয়েছি ময়মনসিংহের শান্তিপাড়া রেল ক্রসিং বাজারে রয়েছে। আপনার মাধ্যমে দর্শকদের একটু সবজির দাম জানাতে চাই। আজকের বাজারে ফুলকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 15 টাকা করে এবং বেগুন বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, টমেটো বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে এবং সিম বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে এবং শসা বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে এবং আলু বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে। কিন্তু এই যে স্বস্তি, এতে করে কিন্তু বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে প্রচুর পরিমাণে আমদানি হয়, সবজিতে কিন্তু অনেকটা স্বস্তি মেলেছে, যদিও তারা বলছেন যে এই মুহূর্তে তারা কিন্তু ক্রেতা সংকটে ভুগছেন এবং তারা বলছেন দাম কমলেও কিন্তু ক্রেতাদের যে একটি জমজমাট অবস্থা থাকতো বাজারগুলোতে সেটি কিন্তু এখন নেই, সেই বিষয়টি বলছিলেন। আমরা যদি একজন বিক্রেতার সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই সবজির দাম কমার কারণ কি এবং কোন সবজি কত টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবজি দাম এখন কমছে, আমদানি হচ্ছে বেশি, তার কারণে দাম এখন কমছে। যেমন 2 মাস আগে আপনার সবজির দাম আমদানি ছিল না, সবজির দাম সবটাই বেশি ছিল, সব 100 টাকা কেজি 80 টাকা কেজি ছিল। এখন 2 মাস যাবত আমদানি হচ্ছে এবং দাম কমছে। আলু এখন বর্তমান বাজার হলো 30 টাকা কেজি, এটা হলো 40 টাকা কেজি। টমেটো কেজি বাজার হলো 40 টাকা, আর নিমচের 30 টাকা, কবি আমরা বেশি 20 টাকা 15 টাকা। এটা ছোট সাইজের বিক্রি হচ্ছে 10 টাকা। সিমের কেজি হলো 30 টাকা, বেগুনের কেজি হয়েছে 30 টাকা, শসা কেজি 30 টাকা, কাঁচামরিচের কেজি হলো 60 টাকা, পাতাকপি পিছাকটা 30 টাকা। ঠিক আছে, এখন আপনার দাম একটু বেশি হলো লেবু এখন আমদানি কম, 30 টাকা হালি বিক্রি হচ্ছে, আর একটু ছোট পরে যেটা 20 টাকা হালি বিক্রি হচ্ছে। মালের আমদানি বেশি, দাম কম। আবার কিছুদিন মেঘ বৃষ্টি হলে আমদানি কমে যাবে, আবার মালের দাম চড়ে বাইরে যাবে। এখন বর্তমান পরিস্থিতি এটা, বৃষ্টি হলে মালের দাম আবার বাইরে যাবে। এখন আমদানি বেশি হয়ে গেছে, গৃহস্থ এখন ভুগছে, গৃহস্থ টাকা পাচ্ছে বেশি না, পাচ্ছে না। ধন্যবাদ। তিনি কিন্তু বলছিলেন সবজির দাম প্রচুর পরিমাণে আমদানি থাকায় কিন্তু দাম কমেছে, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। এছাড়াও চালের বাজারে কিন্তু আমরা দেখেছি একেবারেই অস্থিরতা কোনোভাবেই কাটছে না। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু প্রতি কেজি চালে কিন্তু 2 থেকে 3 টাকা বেড়েছে এবং চিকন চাল যেটা রয়েছে সেটি কিন্তু 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং মোটা চালও আমরা দেখেছি 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেই চালের বাজার নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে কিন্তু মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবি কিন্তু জানিয়ে আসছেন ভোক্তারা। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বাজার থেকে সর্বশেষ। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব বরিশালে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী শাকিল মাহমুদ। দেখুন, বরিশালে যে সবজির বাজার কিন্তু এখন মোটামুটি গত সপ্তাহের মতো কিন্তু এই সপ্তাহে রয়েছে এবং শীতকালীন যে সবজি তার সরবরাহ স্বাভাবিক থাকায় কিন্তু দাম স্থিতিশীল আছে বলে কিন্তু সবাই বলছে। তবে ক্রেতাদের যেটা অভিযোগ যে দাম আরও কমার কথা, সেটা না কমায় কিন্তু ক্রেতারা অনেকটাই কিন্তু আমরা ক্ষুব্ধ দেখছি। আমরা আজকে এই যে খুচরা যে বাজার, এই খুচরা বাজারে এসে আমরা দেখেছি যে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, টমেটো বিক্রি হচ্ছে 40 টাকা কেজি প্রতি, পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকা, বেগুন 50 টাকা, ফুলকপি 25 টাকা, বাঁধাকপি 20 টাকা, সিম 40 টাকা, শালগম 20 টাকা, বরবটি 80 টাকা করে। এছাড়া অন্যান্য যে সবজির যে দাম আছে সেই সবজির দামগুলো কিন্তু স্বাভাবিক আছে বলে কিন্তু বিক্রেতারা জানিয়েছে। তবে ক্রেতারা যেটা বলেছে যে যাতে বাজার মনিটরিংটা যেন বাড়ানো হয় তাহলে কিন্তু দাম আরো স্বাভাবিক হবে বলে কিন্তু তারা দাবি করেছে। বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। আপনাদের দুজনকেই ধন্যবাদ। ময়মনসিংহ বরিশাল থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।
গুলশান কার্যালয়ে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যদি ব্যয় বৃদ্ধি পাচ্ছে সেভাবে তাদের আর্থিক আয় বৃদ্ধি পাচ্ছে না। বর্তমান অর্থনীতির বিবেচনায় অন্তর্বর্তী সরকারের এই নতুন করের সিদ্ধান্তের ফলে ১ নম্বর বর্তমানে প্রায় 13% ক্রমবর্ধমান মূল্যস্ফীতি আরো বৃদ্ধি পাবে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ফলে পরিবারের সঞ্চয় কমবে এবং ব্যাংক থেকে টাকা তোলার হার বেড়ে যাবে। ২, বর্তমানে নিম্নমুখী 5.82% অর্থনৈতিক প্রবৃদ্ধি আরো কমবে। এর অর্থ হল অর্থনৈতিক গতি স্থবির বা মন্থর হয়ে পড়েছে। ব্যবসা বাণিজ্য দ্রুতগতিতে না বাড়লে, কারখানায় উৎপাদন না বাড়লে আয় বৃদ্ধি পাবে না। কর্মসংস্থান আরো কমে যাবে, বেকারের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। এমনিতেই গত 3 বছর ধরে মানুষের প্রকৃত আয় কমেছে। বিবিএস এর হিসেব অনুযায়ী গত ডিসেম্বর মানুষের আয় বেড়েছে 8%, কিন্তু জিনিসপত্রের দাম অর্থাৎ মূল্যস্ফীতি বেড়েছে প্রায় 11%। বাংলাদেশ ব্যাংকের গভর্নর 14 আগস্ট আশ্বাস দিয়েছিলেন 5-6 মাসের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় হবে, কিন্তু বাস্তবে তা বরং বেড়েছে। অথচ প্রতিবেশী দেশগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়ে তার সুফল পেয়েছে। বাংলাদেশ যথাসময়ে যথাযথ পদক্ষেপ নিতে পারেনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রা ও রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে। গোষ্ঠী স্বার্থ উপেক্ষা করতে পারছে না সরকার। বাংলাদেশ ব্যাংক সুদের হার বাড়াচ্ছে মূল্যস্ফীতি কমাতে, অন্যদিকে সরকার কর বাড়িয়ে দিচ্ছে যা মূল্যস্ফীতি বাড়াবে। এক মন্ত্রণালয় আমদানির অনুমতি দিচ্ছে, আরেক মন্ত্রণালয়ের অধীনে সংস্থা তা আটকে দিচ্ছে। এই অদক্ষতা ও সমন্বয়হীনতার মাসুল দিতে হচ্ছে সাধারণ জনগণকে। একদিকে বিশ্বব্যাংক যেমন প্রবৃদ্ধি কমে যাওয়ার কথা বলছে, তেমনি 2025 সালে বাংলাদেশের অর্থনীতি 5টি বড় ঝুঁকির কথা বলেছে, যেমন মূল্যস্ফীতি, বেকারত্ব, অর্থনৈতিক অর্থাৎ বন্যা, তাপপ্রবাহ ফলে দূষণ সুযোগের অভাব এবং অর্থনৈতিক নিম্নমুখিতা। বিশ্ব ব্যাংকের গ্লোবাল মাল্টিডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স MPI 2024 অনুসারে বাংলাদেশের চরম দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 4,17 লাখ। বর্তমানে আরোপিত নতুন কর হার এই দরিদ্র মানুষদের দুর্ভোগ আরো বৃদ্ধি করবে। বিবিএস এর তথ্য মোতাবেক দেশের প্রায় 86% মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করেন। সারা দেশে এই ধরনের কর্মজীবী মানুষের সংখ্যা প্রায় 6 কোটির মতো। এছাড়া 2022 সালের জানুয়ারির পর থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত কোনো মাসেই মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে পারেনি মজুরি বৃদ্ধির হার। গুলশানের কার্যালয়ে কথা বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি ছিলাম সেখানে। নেত্রকোনার গ্রাম অঞ্চলের বাজারে শীতকালীন সবজি নামমাত্র মূল্যে বিক্রি হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, জনমনে স্বস্তি ফিরেছে কি এবং এ বিষয়ে বিক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। জি তুয়া, আপনি যেমনটি বলছেন যে আমি এই মুহূর্তে জানাতে চাই নেত্রকোনা অঞ্চলের যে গ্রামাঞ্চলের যে কাঁচা বাজারগুলো রয়েছে সেই সব কাঁচা বাজারে কিন্তু প্রচুর পরিমাণে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। তো আমরা গত 2 মাস আগের যে সবজি বাজার, সেই বাজারের তুলনায় যদি বর্তমানের বাজার, সেই বাজারে কিন্তু অনেকটাই মানে সবজির মূল্য একেবারে সাধারণ মানুষের মানে ক্রয় সীমার মধ্যে চলে এসেছে। তারা অল্প টাকায় বিভিন্ন প্রকার যে শীতকালীন সবজি সেগুলো ক্রয় করতে পেরে তারা কিন্তু খুবই খুশি। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, আমি এখন যে বাজারটিতে রয়েছি সেই বাজারটি হচ্ছে নেত্রকোনা জেলার কেন্দুয়া পৌর শহরের একটি কাঁচা বাজার। এই কাঁচা বাজারে কিন্তু প্রতিদিনে একেবারে ভোর থেকে দিনব্যাপী বিভিন্ন ধরনের শাকসবজি কিন্তু এখানে বিক্রি করা হয়। তো আমি এখানকার একজন বিক্রেতা, ওনার সাথে একটু কথা বলবো। তো আমি একটু জানতে চাই, আচ্ছা আপনাদের বর্তমানে যে বিভিন্ন সবজির বাজারের দাম কেমন আছে? একবারে জনগণের লাগামের কাছে। কোনটার কি দাম একটু বলেন? এটা 30 টাকা কেজি, হল্যান্ডের আলু 30 টাকা কেজি, আর আপনার টমেটো 30 টাকা কেজি, ফুলকপি 5 টাকা পিস। আচ্ছা, তার মানে দামটা কত কমছে আগের চেয়ে? আগের চেয়ে অনেক কম।
আচ্ছা, আপনারা শুনছিলেন যে এখানে একজন বলছিলেন যে আগের চেয়ে কিন্তু সবজির দাম একেবারে কম এসেছে। আমি যদি একটু বলতে চাই যে যে নতুন যে ফুলকপি রয়েছে সেই ফুলকপির দাম কিন্তু একেবারেই কম। সাধারণ মানুষ কিন্তু দেখা গেছে যে 5 টাকা 10 টাকা করে বিভিন্ন ধরনের সবজি তারা ক্রয় করছেন, এবং যে টমেটোর দাম কয়েকদিন আগেই ছিল আপনার 50 টাকা কেজি, সেই টমেটো কিন্তু এখন 20 থেকে 30 টাকা কেজির মধ্যে চলে এসেছে। নতুন আলুর দাম 30 থেকে 40 টাকা কেজি, এবং হল্যান্ডের যে আলু রয়েছে সেই আলুর দাম কিন্তু একটু আরেকটু বেশি সাধারণত। এছাড়া আমি যদি একটু সিম, আমাদের যে দেশীয় সিম রয়েছে সেই সিমের মূল্য কিন্তু এখন আমরা যে বিষয়টি জানতে পেরেছি এখানকার ক্রেতাদের সাথে কথা বলে, সিমের দাম কিন্তু যে সিম 80 টাকা 90 টাকা কেজি ছিল সেই সিম কিন্তু একেবারে এখন 20 টাকা কেজিতে চলে এসেছে। তো আমরা এই বাজারটি ঘুরে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে শীতকালীন সবজি সরবরাহ বাজারে বেশি হওয়ায় বিভিন্ন সবজির মূল্য কিন্তু একেবারেই কমে গেছে। কমে যাওয়াতে সাধারণ যে ক্রেতারা রয়েছেন তারা কিন্তু খুবই মোটামুটি যে অল্প টাকায় তারা ব্যাগ ভর্তি বাজার নিয়ে কিন্তু তারা বাড়ি ফিরছেন। এজন্য তারা খুবই খুশি, এবং তাদের প্রত্যাশা যে সারা বছরই যেন সবজির বাজার সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে থাকে। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সবজি বাজারের সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। নেত্রকোনার গ্রাম অঞ্চলের বাজারে শীতকালীন সবজির নামমাত্র মূল্যে বিক্রি হচ্ছে, এবং এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান। ঝিনাইদহ ও নোয়াখালীতে মাছ মাংসের বাজার ঊর্ধ্বগতি, এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ ও মাওলা সুজন। প্রথমে চলে যাচ্ছে ঝিনাইদহে। সবুজ, বাজারে মাছের দাম কেমন এবং মাংসের দাম কি ক্রয় ক্ষমতার বাইরে? বিস্তারিত জানাবেন। আসলে ঝিনাইদহে কিন্তু মাছ এবং মাংসের যে বাজার, সেই বাজারটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অপরিবর্তিত রয়েছে। যদিও গতকাল থেকে কিন্তু গরুর মাংসের দাম 50 টাকা হারে কেজিতে কমানো হয়েছে। বিগত দিনে কিন্তু বিক্রি হচ্ছিল 750 টাকা কেজি। কিন্তু গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ইউএনও মহোদয়ের একটি অভিযান পরিচালিত হয় ঝিনাইদহের প্রধান যে হাটখোলা বাজার সেখানে, এবং সেই বাজারটি অভিযান পরিচালনাকালে কিন্তু ইউএনও নির্দেশ দিয়ে যান যে গরুর মাংস 700 টাকা কেজি এবং খাসির মাংস 1000 টাকা কেজিতে বিক্রি করতে হবে। এছাড়াও অন্যান্য যে মাংসের যে চাহিদা আছে, বিশেষ করে দেশি মুরগি যেটা, সেটির কিন্তু ঝিনাইদহে কিন্তু অভাব দেখা যাচ্ছে। বাজারে তেমন পাওয়া না গেলেও অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু মধ্যবিত্তরা কিন্তু ব্রয়লার মুরগির উপরে কিন্তু বেশি নির্ভর হয়ে পড়ছে। সেক্ষেত্রে ব্রয়লার মুরগি ঝিনাইদহের বাজারে বিক্রি হচ্ছে 200 টাকা কেজি, এবং দেশি মুরগি যে কয়টি পাওয়া যাচ্ছে সেটি আসলে 500 থেকে 550 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া সোনালী মুরগি বিক্রি হচ্ছে ঝিনাইদহের বাজারে 320 টাকা এবং লেয়ার বিক্রি হচ্ছে 320 টাকা। আমি যদি একটু মাছের বাজারে আপনার তথ্যটি জানাতে চাই, সেক্ষেত্রে বড় সাইজের যে ইলিশ বা মাঝারি সাইজের যে ইলিশ সেটি কিন্তু বিক্রি হচ্ছে 2000 থেকে 1600 টাকা কেজি। এর বাইরে ছোট আকারে যেটি কেজিতে 4টা থেকে 5টাই আছে 1 কেজি হবে, সেই ইলিশগুলো কিন্তু বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকা কেজিতে। এই ছিল ঝিনাইদহ থেকে মাছ মাংস বাজারের সর্বশেষ পরিস্থিতি। মেহেদী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি ঝিনাইদহের কথা বলছিলেন, নোয়াখালী তো ঠিক তেমনি অবস্থা বিরাজ করছে মাছ এবং মাংসের বাজারে। নোয়াখালীতে কিন্তু এই শীতকালীন মৌসুমে প্রচুর সবজির সরবরাহ থাকলো, বাজারের সবজির দাম ক্রেতাদের মোটামুটি নাগালের ভিতরে রয়েছে। ক্রেতারা বলছে যে শুধু সবজি খেয়ে তো আর পেট ভরে না, বিশেষ করে যে পরিবারের শিশুদের জন্য যে একটু পুষ্টির দরকার, আমিষের প্রয়োজন, সেক্ষেত্রে মাছ এবং মাংস অপরিহার্য একটি জিনিস। কিন্তু নোয়াখালীর বাজারে এই মুহূর্তে যে চিত্র দেখা গেছে, সকাল থেকে যে চিত্র দেখলাম, মাছ এবং মাংসের বাজার খুবই ঊর্ধ্বগতি পর্যায়ে রয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি মাছ বাজারে। তো শুরুতে যদি মাছ বাজারের কথা বলতে হয়, যে বিশেষ করে যে দেশীয় মাছের সরবরাহ কম থাকায় মাছ বিক্রেতা যেটি বলছে যে দেশীয় মাছের সরবরাহ কম থাকায় এবং বাইরে থেকে বিশেষ করে যশোর, সাতক্ষীরা সহ খুলনা সহ অন্যান্য জেলা থেকে যেসব মাছ আসতো সেগুলো কম আসায় নাকি মাছের দাম অত্যন্ত ঊর্ধ্বগতি পর্যায়ে রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় যে তেলাপিয়া মাছ কিছুদিন আগে 160 টাকা 180 টাকা
কেজি হিসেবে বিক্রি হতো সে তেলাপিয়া মাছ এই সপ্তাহে অর্থাৎ আজকে বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকা কেজি দরে। অন্যদিকে যে বড় বড় মাছ যেগুলো দেশীয় মাছ বা বাইরের মাছ যেগুলো আর রয়েছে আমরা যেগুলো রুই কাতল বা মৃগেল বলে থাকি সেগুলো কিন্তু ক্রেতাদের অনেকটা নাগালের বাইরে রয়েছে, কারণ এগুলো বিক্রি হচ্ছে 400 450 থেকে কোনো 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অপরদিকে আমি যদি গরুর মাংসের বাজার নিয়ে একটু বলতে চাই যে গেল সপ্তাহে যেখানে গরুর বাজার 750 টাকা করে বিক্রি হয়েছিল সেখানে কিন্তু আজকে 800 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে। তো এই ক্ষেত্রে যে ক্রেতারা বলছেন যেটা আসলে যে 800 টাকা করে কেজি দরে গরুর মাংস খাওয়াটা অনেকটা বিলাসিতার পর্যায়ে পড়ে, যা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের পক্ষে সম্ভব না। কিন্তু গরু মাংস বিক্রেতা যারা রয়েছেন আসলে যে খামারিদের কাছে মূল্য বৃদ্ধি পায়, তারা বেশি দামে গরু কিনতে হচ্ছে, একই সাথে গোখাদ্যের দামও বৃদ্ধি পাওয়ায় গরুর মাংসের দাম অনেকটা যে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন গরুর মাংসের বিক্রেতারা। অন্যদিকে যে শীতের মৌসুমে বাজারে প্রচুর পরিমাণে যে হাঁস সরবরাহ থাকলে কিন্তু হাঁসের দাম অনেকটা ঊর্ধ্বগতি, যে দেশি হাঁসের কেজি 700 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অপরদিকে যে ফার্মের হাঁস আছে সেগুলো বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকা কেজি দরে। তো আপনি যদি মুরগির বাজার বলতে চাই তাহলে বলতে হচ্ছে যে ফার্মের মুরগি বিক্রি হচ্ছে, অর্থাৎ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে, কক মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা কেজি দরে, লেয়ার আর মুরগি বিক্রি হচ্ছে 340 টাকা কেজি দরে। তো এই মুহূর্তে যদি আপনাকে সার্বিক বাজার পরিস্থিতি বলতে চাই, যে ক্রেতারা একটি ক্ষোভ প্রকাশ করেছেন, বিশেষ করে যে মাছ মাংসের বাজার নিয়ে কিছুটা তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন যে প্রশাসনের যদি একটা মনিটরিং থাকে তাহলে যে তার যে অসাধু ব্যবসায়ী আছে তারা অথবা ক্রেতাদের কাছ থেকে বাড়তি দাম নিতে পারবে না। তাই ক্রেতারা অবিলম্বে প্রশাসন মনিটরিং দাবি জানিয়েছে। তো হচ্ছে আমার কাছে নোয়াখালী থেকে মাছ মাংসের বাজার নিয়ে সর্বশেষ। আপনাদের দুজনকেই ধন্যবাদ। 3 মাস ধরে চাঁপাইনবাবগঞ্জে শিশুদের ভ্যাকসিন ও টিকা সংকট চলছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, কবে নাগাদ এই সংকট কাটবে এবং হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? তো আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমি কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের টিকা সংকট এবং ভ্যাকসিন সংকট নিয়ে কিন্তু খোঁজ খবর রাখছিলাম, এবং আজকে কিন্তু আমাদের সকাল থেকে কিন্তু একটি কিন্তু রিপোর্টও অনিয়ার হয়েছে। আমি কিন্তু খোঁজ খবর রাখছিলাম এবং জেলার যে স্বাস্থ্যকর্মী আছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে গত নভেম্বর মাস থেকে চাঁপাইনবাবগঞ্জে শিশুদের সব রকমের টিকার সংকট দেখা দিয়েছে, বিশেষ করে পোলিও, নিউমোনিয়া, তারপরে যে টিটি, সব ধরনের টিকায় কিন্তু সংকট রয়েছে। এক্ষেত্রে কিন্তু রোগীরা কিন্তু হাসপাতালগুলোতে ভিড় করে কিন্তু তারা কিন্তু টিকা পাচ্ছে না। তারা বলছেন কি এই ধরনের যদি রোগের যদি টিকা সংকট যদি থাকে তাহলে কিন্তু স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু ভয়াবহতা নেমে আসতে পারে। আপনাদের বলে রাখি একটু বিসিজি, তারপর বিসিজির ইকুইপমেন্ট, তারপর আইপিও, ওটিপি, এ ধরনের সব কিন্তু এমআর, সব ধরনের কিন্তু টিকার সংকট রয়েছে। শুধুমাত্র কিন্তু এই স্বাস্থ্য কেন্দ্রগুলোতে মজুদ রয়েছে দেশীয় তৈরি ইনজেকশনের সিরিঞ্জ গুলা। আমরা এই মুহূর্তে একটু কথা বলতে চাই শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মীর কাছ থেকে। আপনি একটু আমাদেরকে জানাবেন যে আসলে কি কি সংকট আছে আপনাদের কারণ এখানে, আর সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে কিনা? আমাদের এখানে এখন আপাতত টিটি, আইপিভি চলমান আছে। বাকি ভ্যাকসিন গুলা আশা সাপেক্ষে আমরা দিতে পারবো। আর সেক্ষেত্রে আমাদের যখনই আসবে আমরা ফিল্ড লেভেলে যে আমাদের অস্থায়ী কেন্দ্রগুলো আছে সেখানে আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু ওই যে আপনারা বলছিলেন কি যে তৃণমূল পর্যায়ে এবং যারা রোগী আছে, যারা বিভিন্ন পোলিও ডোজ প্রথম ডোজ পেয়েছে অথচ দ্বিতীয় ডোজ তারা পাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? আমরা ভ্যাকসিন আশা সাপেক্ষে সেগুলা কমপ্লিট করবো ইনশাল্লাহ। সময়ের মধ্যে যে সময় আমরা পাবো ভ্যাকসিন তার মধ্যে আমরা কমপ্লিট করব। যে গ্যাপ আমাদের তৈরি হয়েছে সেটা উঠিয়ে নেব ফিল্ড থেকে, এটা আশা করি আমরা। জি, ধন্যবাদ আপনাকে। তো আপনি শুনছিলেন একজন স্বাস্থ্যকর্মীর কাছ থেকে, তিনি যে বিষয়টি জানালেন যে গত নভেম্বর মাস থেকে কিন্তু চাঁপাইনবাবগঞ্জে টিকা সংকট থাকলেও কিন্তু তারা চাহিদা পত্র পাঠানোর পরও তারা টিকা পাচ্ছে না, এবং যে টিকাগুলা সামান্য পরিমাণ যে টিকাগুলো রয়েছে সেই টিকাগুলো তারা পর্যায়ক্রমে বিতরণ করার চেষ্টা করছে। আমরা কিন্তু কয়েকজন রোগীর সাথে কথা বলেছিলাম, শিশুর পরিবারের অভিভাবকদের সাথে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছেন, তারা পোলিও বা বিভিন্ন যে রোগের যে ভ্যাকসিন বা টিকা যেগুলো আছে তারা কিন্তু প্রথম ডোজ দিয়েছে। এবং আপনাকে ধন্যবাদ। 3 মাস ধরে চাঁপাইনবাবগঞ্জে শিশুদের ভ্যাকসিন ও টিকা সংকট চলছে এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক রহমান।
12 বছর পর নড়াইলে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, বিএনপির সমর্থকদের প্রতিক্রিয়া কি দেখছেন সেখানে? ধন্যবাদ। তো যেমনটি বলছিলেন, নড়াইল সদর পৌর দ্বিবার্ষিক সম্মেলনে ইতিমধ্যেই ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 10টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যে ভোটাররা, যেসব দলীয় নেতাকর্মীরা রয়েছেন, তারা ভোটার রয়েছেন, তারা কিন্তু ভোট দিতে শুরু করেছেন। ইতিমধ্যে 1 ঘন্টা কিন্তু ভোট হয়ে গেছে। দলীয় নেতৃত্বরা বলছেন যে বিভিন্ন সময় আসলে বিগত সময়গুলোতে তারা যে ভোট দিতে পারে নাই, সেই ভোটার যে তাদের মনে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে কিন্তু তাদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে যে ভোটাররা এবং যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন। এখনো কিন্তু ভোট প্রার্থনা করছেন। যারা ভোটার লাইনে দাঁড়িয়ে আছেন তারা কিন্তু চেষ্টা করছেন যে এখনো তারা যাতে ভোট দেন তাদের নিজ নিজ প্রতীকে, সেই তুলনায় তারা ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোট দেওয়ার চেষ্টা করছেন। আমরা এই বিষয়ে ভোটারদের সঙ্গে কথা তারা বলছেন বিগত সময় দলের দুর্দিনে দলের নেতাকর্মীরা তাদের প্রস্তাবের সেরকম প্রার্থীদেরকে তারা কিন্তু ভোট দিতে বেছে নেবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানকার যারা কথা বলেছি তাদের সঙ্গে তারা আমাদেরকে জানিয়েছেন যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সেই বিষয়ে কিন্তু তারা কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা যারা দায়িত্ব তারা তাদেরকে সামনে সহযোগিতা করছেন। আমরা এই বিষয়ে জানার চেষ্টা করি নড়াইল জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক রয়েছেন। আমরা তার সঙ্গে জানার চেষ্টা করছি আজকে এই সম্মেলনে তাদের আজকে মূল উদ্দেশ্যটা কি আছে। আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশের প্রতিটি সংগঠনকে তৃণমূলের ভোটে তারা নির্বাচিত করার জন্য আমাদের নির্দেশনা দিয়েছিল। নড়াইল জেলায় মোট 7টি ইউনিট রয়েছে। ইতিমধ্যে 6টি ইউনিটের ভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। আমাদের নড়াইল পৌর বিএনপির আজকে সম্মেলনের কাজ চলছে। আমাদের তৃণমূলের ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। বিগত 17 বছর ধরে শেখ হাসিনা এই দেশের ভোট ব্যবস্থাকে ধ্বংস করেছিল, দিনের ভোট রাতে নিয়েছিল। আমার নেতা জনগণকে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদের যে নির্দেশনা দিয়েছেন আমরা দেখতে পেরেছেন। আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাতে চাই, বাংলাদেশের নজির নড়াইল জেলা বিএনপি এবং তার অধীনে 7টি 12 বছর পর নড়াইলে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম। মৌলভীবাজারের কুলাউড়া লংলা আধুনিক ডিগ্রি কলেজের 25 বছর পূর্তিতে 2 দিন ব্যাপী রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি। কুটি, রজত জয়ন্তী উপলক্ষে কি কি আয়োজন আছে সেখানে? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দক্ষিণা অঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সেটি হচ্ছে লংলা আধুনিক ডিগ্রি কলেজ। এই লংলা আধুনিক ডিগ্রি কলেজ হাঁটি পা করে 25 বছর পূর্ণ করলো। 1998 সালে এই কলেজের যাত্রা শুরু করেছিল। এই যাত্রার পরে এই এলাকায় যারা শিক্ষানগরী ছিলেন তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই কলেজটি প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠিত হওয়ার পরে এই কলেজ থেকে ইতিমধ্যেই প্রায় 1.5 লক্ষাধিক শিক্ষার্থী বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং স্ব কর্মস্থলে এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করে তারা অধিষ্ঠিত হয়েছেন এবং আলোকোজ্জ্বল ভাবে তারা সেখানে কর্ম সম্পাদন করতে পারছেন। এটা হচ্ছে লংলা ডিগ্রি কলেজ। লংলা এই জায়গাটি হচ্ছে বাংলাদেশে বিশেষ করে মৌলভীবাজারের যে কুলাউড়া উপজেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের একটি ঐতিহ্যবাহী স্থান, যেটা কৃত্রিম পাশার পাশে যে স্থানটি, এটি হচ্ছে লংলা। লংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এই লংলা কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে এবং লংলা কলেজে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখানে আজকে 25 বছর যে উদযাপিত হচ্ছে সেটা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এটি হচ্ছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এই রবির বাজারের একটি ঐতিহ্যবাহী যে খেলা হচ্ছে সেটা হচ্ছে লাঠি খেলা। এই লাঠি খেলাটাও এই বিদ্যালয়ে মহাবিদ্যালয়ের 25 বছর পূর্তি উপলক্ষে সেটা এখানে উপস্থাপন করা হয়েছে এবং বিভিন্ন যে বৎসরের যারা শিক্ষার্থীরা ছিলেন তাদের প্লেকার্ড নিয়ে তারা উৎসব মুখর পরিবেশে এই জায়গায় 2 দিন ব্যাপী এই পুনর্মিলনী এবং রজত জয়ন্তী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে প্রাক্তনীদের পদচারণায় মুখরিত হয়ে আছে। তবে একটি বিষয় জানাতে চাই যে আজকের বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের সাথে তাল মিলিয়ে এই অবস্থায় এই জায়গাটিতে এই রজত জয়ন্তী অনুষ্ঠানটি উদযাপিত হচ্ছে। আমি এখন কথা বলবো, আমার সাথে আছেন এই কলেজের প্রিন্সিপাল, তিনি জানাবেন যে এই রজত জয়ন্তী উদযাপনের মূল উদ্দেশ্যটা কি। রজত জয়ন্তী
উদযাপনের মূল উদ্দেশ্য হলো আমাদের কলেজটি 98 প্রতিষ্ঠিত হয়ে 25 অতিক্রম করেছে। আমাদের শিক্ষার্থীরা ওই যে 25 বছর পেরিয়েছে এই কলেজ সগর্বে। আমরা 70 জন শিক্ষার্থী নিয়ে শুরু করেছিলাম, এখন প্রায় 2500 শিক্ষার্থী আমাদের কলেজে রয়েছে। শুনছিলেন এবং এই বিদ্যালয়ের একজন প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম এবং এই আসনের অন্যতম সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস জানাচ্ছেন এই এই মহাবিদ্যালয় প্রতিষ্ঠার কারণ এবং বর্তমান অবস্থা। ধন্যবাদ। 1998 সালে আমরা কয়েকজন এই যে দক্ষিণ অঞ্চলে তখন এই যে ছাত্রছাত্রীরা, বিশেষ করে কুলাউড়া কলেজে একমাত্র কলেজ ছিল, দক্ষিণ এলাকার ছাত্রছাত্রীদের যে প্রয়োজনেই কিন্তু এই এলাকায় একটি কলেজ করার দীর্ঘদিনের একটা আমাদের স্বপ্ন ছিল। আপনি যেমনটি শুনছিলেন যে এই এলাকার শিক্ষা নগরীরা যারা ছিলেন তাদের স্বপ্ন বাস্তবায়নের আজকের এই 25 বছর পূর্তি অনুষ্ঠানটি অত্যন্ত মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে। এই হচ্ছে মৌলভীবাজারের কুলাউড়ার লংলা ডিগ্রি কলেজের রজত জয়ন্তী অনুষ্ঠানের সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে গুরুত্বপূর্ণ পয়েন্টে তীব্র যানজট সৃষ্টি হয়, ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ কে এম নাজিম। নাজিম, যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ভূমিকা কেমন দেখছেন এবং সেখানকার সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। যানজটের কথা বলতে গেলে আসলে যানজটের কারণে পুরো নাকাল থাকে চট্টগ্রামবাসী, কারণ গত বেশ কিছু বছর ধরে চট্টগ্রামে যানজট ধীরে ধীরে বাড়ছে। কারণ আমরা এখন যেখানে রয়েছি নগর লালখান বাজার এলাকায়, এটাতে কিন্তু যানজট একটু আগে ছিল, এখন যেহেতু গাড়ি চলছে দাঁড়িয়ে ছিল না, সেজন্য কিন্তু যানজট দেখা যাচ্ছে না। তারপরেও কিন্তু নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ যেসব সড়ক রয়েছে, জিসি, মুরাদপুর, বদরাট, আগ্রাবাদ, টাইগার পাস, নিউ মার্কেট, এইসব এলাকায় কিন্তু যানজট কিন্তু লেগেই থাকে। এখন যেই দেখতে পাচ্ছেন সড়ক কিন্তু খুবই গাড়ি চলছে, সেটার কারণ হচ্ছে যে আপনার নগরের কয়েকটি এলাকায় কিন্তু যানজটের নিরসনের কাজ করছে ট্রাফিক পুলিশ এবং অন্যান্য সেবা সংস্থাগুলো, সেই জন্য কিন্তু যানজট খুবই কম। আর আজ শনিবার বন্ধের দিন হওয়ায় কিন্তু তুলনামূলকভাবে কিছুটা যানজট নগরে কম, কিন্তু সপ্তাহে খোলা থাকলে তখন স্কুল কলেজের ছাত্ররা বা বিভিন্ন সরকারি অফিসগামী অফিসগুলো খোলা থাকলে তখনই কিন্তু যানজটের যে রূপ সেটি কিন্তু ধীরে ধীরে দেখা যায়। বিশেষ করে যানজট বেশি থাকে কিন্তু নগরীর বন্দর এলাকায়, কারণ হচ্ছে যে আপনার বন্দরের এলাকায় যতগুলো সড়ক রয়েছে, আগ্রাবাদ, থানেশ্বর, এইসব এলাকায় কিন্তু যানজট দীর্ঘ সময় ধরে লেগেই থাকে। কারণ বন্দর কেন্দ্রে যেসব কাভার ভ্যান বড় লরি গুলো আছে সেগুলোর কারণে কিন্তু যানজট বেশি লেগে থাকে বলে সাধারণ মানুষ বলছেন। আর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা যানজট নিরসনের কাজ করছেন। ইতিমধ্যে নগরের যেসব গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে সেগুলোতে কিন্তু ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আর নগরের বিভিন্ন জায়গায় উন্নয়ন কাজের কারণে, ঘোরাঘুরি থাকার কারণে কিন্তু যানজটের অন্যতম কারণ মনে করছেন নগরবাসী। তো যত দ্রুত সম্ভব সিটি কর্পোরেশন সহ অন্যান্য যেসব সেবা সংস্থা রয়েছে সেসব সেবা সংস্থা কিন্তু মিলে যানজট নিরসনের উদ্যোগ নিবে, এটাই আমরা নগরবাসী। যানজট নিয়ে চট্টগ্রাম থেকে আমার কাছে আসার বিশেষ। আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ পয়েন্টে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এ কে এম নাসিম। লক্ষ্মীপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে চলছে পিঠা উৎসব। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, কি কি পিঠা রয়েছে এই উৎসবে এবং সেখানে ভিড় কেমন দেখছেন? আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের পিঠা উৎসবে। এই পিঠা উৎসবটি এই স্কুলের 16তম পিঠা উৎসব। আমরা এই স্কুলের প্রিন্সিপালের সাথে কথা বলেছি, হাবিবুর রহমান। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন আসলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যেসব পিঠা বিলুপ্তির পথে রয়েছে, এসব পিঠার সাথে বর্তমান প্রজন্মকে পরিচিত করার জন্য এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। আয়োজকরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই মেলায় প্রায় 300টি স্টল রয়েছে। এসব স্টলে যেমন পাটিসাপটা, বাপা পিঠা, পুলি পিঠা সহ যেসব গ্রাম বাংলা ঐতিহ্যবাহী পিঠা রয়েছে এসব পিঠাগুলো স্টলে রয়েছে। এবং আয়োজকরা আমাদেরকে আরো জানিয়েছেন যে এখানে প্রায় শতাধিক পিঠা রয়েছে। লক্ষ্মীপুর থেকে এই ছিল ন্যাশনাল আইডিয়াল স্কুলের পিঠা উৎসবের সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। লক্ষ্মীপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে চলছে পিঠা উৎসব এবং এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম স্বপন।
এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।